আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা ঠিক প্রথাগত ইন্টারভিউর মতো হয় না। আমাদের এই অনুষ্ঠানটা হয় অনেকটা আলাপচারিতার ভঙ্গি। আমরা আমাদের ব্যক্তিগত প্রসঙ্গ নিয়েও কথা বলি, অনেক সময় কিছুটা খুনসুটিও করি, আবার অনেক সময় উপস্থাপক নিজেই হয়তো তার স্থান পরিবর্তন করেন, গেস্টকে উপস্থাপক বানিয়ে দেন। আপনারা সবাই আব্দুল নূর তুষার ভাইকে চিনেন, জানেন, এবং ওনার কিন্তু অনেক বছর আগে থেকে ব্যাপক একটা আপনার পরিচিতি আছে উপস্থাপক হিসেবে। ওনার উপস্থাপনায় বহু অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি এবং আমাকে উনি সে সুযোগ দিয়েছেন। মাঝে মাঝে আমার মতো আনারের অনুষ্ঠানে উনি আসেন, আমাদের অনুষ্ঠানে অংশ নেন, কথা বলেন। তো আজকে এই ভূমিকাটা আমি দিলাম এই কারণে যে আমার কাছে মনে হয়েছে আমরা এমন একটা বাস্তবতার মধ্যে সামনে দাঁড়িয়ে আছি। আমি জানি এই আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ডক্টর আব্দুল নূর তুষার আমার কাছে কিছু প্রশ্ন করবেন। গত দুদিন আগে আমি একটা টক শোতে কিছু কথা বলেছিলাম এবং সেই কথাগুলি নিয়ে চিকিৎসক শ্রেণীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তার কিছু প্রকাশ্য আমরা নানাভাবে দেখছি। সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, ফেসবুকে দেখছি, পত্রপত্রিকায় দেখছি, এবং সেই চিকিৎসক শ্রেণীরই একজন প্রতিনিধি কিন্তু ডক্টর আব্দুল নূর তুষার। আমি ধারণা করি উনি যদি এই প্রশ্নগুলো আমাকে করেন তাহলে আমার অবস্থানটা একটু পরিষ্কার করতে হবে। তুষার ভাই, অনেক লম্বা ভূমিকা দিয়ে দিলাম, আশা করি আপনি কিছু মনে করবেন না। আমারও ধারণা আপনার মধ্যেও কিছু প্রশ্ন হয়তো আছে যে আমি কেন কি বলেছিলাম। আমার মনে হয় আমরা অন্য আলাপ না করে আজকে এই আলাপটাই করি। এবং আপনি অন্য আলাপ করতে চাইলেও আমি আজকে এই আলাপটাই করতাম, কেননা আপনি এমন একটা কথা বলেছেন, বাংলাদেশের চিকিৎসক সমাজ এবং সেই চিকিৎসকদেরকে যারা পছন্দ করেন সেই মানুষদেরও একটা অংশ আপনার উপরে খুবই মনক্ষুণ্ণ হয়েছেন, অথবা হয়তো এক ধরনের দুঃখ পেয়েছেন, এবং এই দুঃখটা আপনি দিয়েছেন। এবং আপনি যে কথাটা বলেছেন এটা কারো কারো জন্য প্রযোজ্য হলেও কিন্তু একটা পেশাজীবী সম্প্রদায় তাদের সকলে তার এরকম হতে পারেন না। এবং আমি একটা চিকিৎসক সংগঠনের উপদেষ্টা, এফডিএসআর, এবং আমরা বিভিন্ন সময় চিকিৎসকদেরকে যারা হেয় করেন, যারা অপমান করে কথা বলেন, অথবা যারা চিকিৎসকের অধিকার ক্ষুণ্ণ করেন, রোগীর অধিকার ক্ষুণ্ণ করেন, এদের অধিকার নিয়ে কাজ করি। আপনি না বললেও আজকে আমি এই প্রসঙ্গটির অবতারণা করতাম। আপনি এরকম একটি মন্তব্য কেন করলেন? আপনার এটা করা কি আসলে ঠিক হয়েছে? এবং আসলেই কি আপনি মনে করেন যে বাংলাদেশের সব চিকিৎসক, আপনি যে একটা বিশেষণ দিয়েছেন, আপনি মনে করেন যে বাংলাদেশের সব চিকিৎসক এরকম? ব্যক্তি হিসেবে বিভিন্ন মানুষের ব্যবহারের মধ্যে নানান সমস্যা থাকতে পারে। আপনি যে শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটা হয়তো কোনো কোনো ব্যক্তিগতভাবে সেই রকম, কিন্তু একটা পেশাজীবী সম্প্রদায়ের সকল পেশাজীবীকে আসলে এরকম হতে পারে? জি, আপনার বক্তব্য, আপনার ক্ষোভ, আপনার আবেগ আমি একটু অনার করি। প্রথম কথা হলো যে আমার ধারণা এটা নিয়ে যারা আলোচনা করেছে, আমি মোটামুটি সবগুলি পত্র পত্রিকায় দেখেছি তারা যে শব্দগুলি কোট করেছে, এখানে অনেকগুলি কথাই আছে। তো সেগুলি ব্যাখ্যা দেওয়ার আগে আমি প্রথমে বলে নেই যে আমার কিছু শব্দ চয়নে ভুল হয়েছে। এটা আমি সরাসরি কোনো ধরনের আর্গুমেন্ট ছাড়াই স্বীকার করে নিচ্ছি যে ওই বিশেষ শব্দটা আমার প্রয়োগ করা ঠিক হয়নি। এবং এটা মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, আমাকে যদি মানুষ মনে করে ভুল হতেই পারে। এবং সেই ভুলের জন্য আমি লজ্জিত হচ্ছি, দুঃখিত হচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি পুরো চিকিৎসক সমাজের কাছে। কিন্তু আমি আবার আরেকটা কথা বলবো এখন, সেটা হলো আমি আসলে কি বলেছিলাম সেই কথাটা পুরো বাক্যটা অনেকে শুনেননি অথবা পড়েননি। অনেকেই হুজুগে মেতেছেন, অনেকে আংশিক শুনেই চিৎকার চেঁচামেচি করেছেন আমার ধারণা। যেমন আপনিও বললেন যে পুরো চিকিৎসক সমাজকে আমি বলেছি, তা আমি বলিনি, এটা আমি বলিনি। কিন্তু পাশাপাশি আবার এটাও বলে নিচ্ছে আগে, পুরো চিকিৎসক সমাজ না, একজন চিকিৎসকের জন্য এই শব্দটা আমার প্রয়োগ করা ঠিক হয়নি। ওই শব্দটার ব্যাপারে আমি কোনো আর্গুমেন্টে যাবো না, শব্দটা আমার উচ্চারণ করা ঠিক হয়নি, এটা আমি স্বীকার করে নিচ্ছি।
এটা স্লিপ অফ টাং ধরে নিতে পারেন, ধরলে আমার জন্য সুবিধা হবে। এখন আমি কি বলেছি, ঘটনাটা ছিল আসলে 8 দিন হাসপাতালের অব্যবস্থা নিয়ে, এবং সেখানে 6 জন শিশুর মৃত্যু হয়েছে ওই ব্যবস্থাটা নিয়ে, এবং হাসপাতাল ভবন কিভাবে তৈরি হতে পারে এটা নিয়ে। এবং আমি এই কথাটা বলতে যে বলেছিলাম যে হাসপাতাল ভবন কিভাবে তৈরি হলো কি হলো না, এটা দেখার জন্য সরকারের একটা ডিরেক্টর হসপিটালের একটা বিভাগ আছে, ওনারা নিয়মিত এগুলো পরিদর্শন করেন, তারপরে কি অনিয়ম হয় না হয় যেগুলো আমি যতটুকু জানি আমি বলেছি। আর আমি চিকিৎসকদের যেটা বলেছি, এই বাক্যটার শুরুতে আমি একটা কথা বলেছি যে আমি আবার হুবহু পড়ে শুনে আপনাকে, কারণ আমি এটা একটু আগে এটা নোট করেছি। আমি ডাক্তারের সঙ্গে যখন বলেছি যে আমরা সবাই কিন্তু শিশুকালে অথবা স্কুলে পড়াকালীন এইম ইন লাইফ বলতে ডাক্তার হতে চাইতাম। এর কারণ হলো যে এই পেশাটা নিয়ে সবচেয়ে বেশি লেখা যায়, যে আমরা বড় হয়ে ডাক্তার হবো, গ্রামে যাব, বিনা মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করব, মানুষের উপকার করবো। লেখাটা সহজ বলে ওই সময় আমরা এটাই করতাম, কিন্তু বাস্তবে হয়টা কি, এটা বলে আমি যখন বলার আগে বলেছি সরি, ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, সরি বলিনি। তারপর বলছি আমি যদি কমনলি বলি তাহলে ওনাদের মতো ওই দেশ দেশ দ্বিতীয় কোন শ্রেণী আছে কিনা আমাদের দেশে, তো ওই যে একটা প্রথম শব্দ আমি যদি কমনলি বলি, এই কথাটা আমি কোনো একটা মিডিয়াতে, কোনো একটা ইয়েতে, সোশ্যাল মিডিয়াতে, কোনো একটা পত্রিকা আমি এটা পেলাম না শব্দটা। ওটা কিন্তু ওই বাক্যেরই শুরুতে আমি যদি কমনলি বলি, আর কমনলি বলি শব্দের অর্থ কিন্তু সবাইকে বলা হলো না, সাধারণত কিছু লোককে বলা হলো। আমি এভাবে বুঝেছি এবং এভাবে বলেছি, তারপরেও আমার ভুল হতেই পারে। আমি সেই ভুলটাও কিন্তু আমি কোনো একটা পেশাকে, কোনো একজন ব্যক্তিকে ইনসাল্ট করার জন্য এগুলি আমি বলবো, এটা কিন্তু আমি আসলে আমার সেই মানসিকতা নাই। কারণ আমাকে যারা শুনেন তারা তো দীর্ঘদিন ধরে শুনেন। আমি অনেক সময় কড়া কথা বলি, কোনো সন্দেহ নাই, কিন্তু তার মাধ্যমে একটা পুরো একটা আপনার শ্রেণীকে অপমান করার কোনো মানে চিন্তা আমার মাথার মধ্যে কখনো কাজ করে না। তারপর আরো কিছু কথা আছে, সে কথাগুলো একটু বলি আপনাকে। আমি আরো কিছু বলেছি এটা, যে একজন ডাক্তার যখন রুগীকে দেখেন তখন উনি তাকিয়ে ভাবেন না যে এই রুগী, যে রুগীর ভাত খাওয়ার পয়সা নেই, উনি কিভাবে 300 টাকা দিয়ে ওষুধ কিনবেন। তাকে কি, আমি এটা মনে করি তাকে একটা রোগের জন্য অনেক রকম ওষুধ দিয়ে আছে কিন্তু, তো এখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওষুধটা দিবেন, দিতেই পারেন, কিন্তু যার ভাত খাওয়ার পয়সা নেই উনি কি ওই ওষুধটা ওই দাম দিয়ে কিনতে পারবেন? এই ধরনের কথা বলেছে। এবং তারপরে যেটা বলেছি যে এটা নিয়ে অনেকে আপত্তি করেছেন, দুঃখ পেয়েছেন, এটা হলো ডাক্তাররা হলেন ওষুধ কোম্পানির ক্যানভাসার, এই কথাটা আমি বলেছি। এই জায়গাটাতেও আমি মনে করি ক্যানভাসার না বললেও পারতাম, কিন্তু এই জায়গাটা কিন্তু অর্থগত দিকটাই কিন্তু আমি অস্বীকার করি না, এখনো অস্বীকার করছি না। কারণ আমাদের এখানে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের যেভাবে নানা ধরনের উৎকোচ দেন অথবা দেওয়ার চেষ্টা করেন, এবং তার তার কোম্পানির ওষুধ লেখার জন্য পরিচিত করেন, এবং লেখলেন কিনা সেটা আবার চেক করেন, এটার পেছনে আমি মনে করি তাদের ওই মানসিকতাটা কাজ করে। আমি এখানে আপনাকে একটু হেল্প করতে চাই। সেটা হচ্ছে যে এই ধারণাটা না আসলে জনমনে একটি ভুল ধারণাও রয়েছে, আবার অনেক ক্ষেত্রে এটা একটা ভুল ইন্টারপ্রিটেশনও রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের যে ঔষধ নির্মাতা প্রতিষ্ঠানগুলি আছেন সারা পৃথিবীতে, তারা বহু সস্তা ওষুধ এখন আর উৎপাদন করে, কেননা যে ওষুধগুলি সস্তা হয়ে যায় সেই ওষুধগুলির আসলে পেটেন্ট চলে গিয়েছে। সাধারণত এফডিএ অ্যাপ্রুভালের 20 বছর পরে একটা ঔষধের আর সেই রয়্যালটি নেওয়ার বিষয়টা থাকে না, বা ওই পেটেন্টটা থাকে না। তো না থাকবার ফলে এতে করে কি ঘটে, এই ওষুধগুলি সবাই বানাতে পারেন, সবাই বানালে ওষুধটা সস্তা হয়ে যায়, এবং সেটাতে লাভের পরিমাণ থাকে না বলে আমাদের বাংলাদেশেও কিন্তু প্রচুর সস্তা ঔষধ ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে। এমনকি বিশ্বব্যাপী আমরা যেহেতু ওষুধের কাঁচামাল তৈরি করি না, বিশ্বব্যাপী যারা কাঁচামাল তৈরি করেন এগুলো কিন্তু পশ্চিমা ঔষধ প্রতিষ্ঠান, যারা রিসার্চ করেন অনেক, তারা করেন কাজগুলো। পৃথিবীতে রিসার্চ করে এরকম ঔষধ প্রতিষ্ঠান কিন্তু আবার কম, অনেক না। যেমন ধরেন একটা হচ্ছে আপনি ফাইজার, একটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, যেমন টিকা নিয়ে কথা বলে, এরকম একাধিক ঔষধ কোম্পানি আছে। যেমন একটা ওষুধ কোম্পানি আছে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন, তারপরে এরকম কিছু কিছু ওষুধ কোম্পানি আছে। হ্যাঁ, তো এরকম সেই ওষুধ কোম্পানিগুলি, যেমন আমেরিকাতে কিছু ওষুধ কোম্পানি আছে, সম্ভবত নোয়েরা এলিয়া একটা কোম্পানির নাম আছে, এরকম আরো কোম্পানি আছে, এরা অনেক রিসার্চ করে।
এখন এই রিসার্চ ড্রাগগুলি যখন তারা বাজারে নিয়ে আসছে, তারা সেইগুলি উৎপাদন করে বেশি দামে বিক্রি করে তাদের টাকাটা তুলে নিতে চায়, এবং পুরোনো ড্রাগগুলির যে কাঁচামাল সেগুলোকে হয় উৎপাদন কমিয়ে দেয়, অথবা সেগুলিকে তারা সংকুচিত করে ফেলে। এই কারণে কিন্তু আমাদের দেশে বহু সস্তা ওষুধ নির্মাণ হয়ে গিয়েছে, অনেক পুরনো ওষুধ পাওয়া যায় না। আরেকটা ঝামেলা যেটা হয়, আপনি সাধারণত মধ্যবিত্ত, মানে বিশেষ করে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা প্রফেসর সাহেবদের কাছে যান, যিনি 1500 টাকা ভিজিট দেন কিংবা 1000 টাকা ভিজিট দেন। তার বেলায় চিকিৎসকরা কিন্তু এটা চিন্তা করেন না যে তিনি ওষুধ কিনে খেতে পারবেন। কিন্তু এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আমাদের সরকারি যে হাসপাতালগুলি আছে সেখানে যখন ডাক্তাররা ওষুধ লেখেন, তারা কিন্তু চেষ্টা করেন সরকারি সাপ্লাইতে যে ওষুধটা আছে সেটা দেওয়ার জন্য, ওটা ফ্রি। আর যদি বা তারা গ্রামে গঞ্জে প্র্যাকটিস করেন তখন কিন্তু তারা সস্তা ওষুধটাই লেখার চেষ্টা করেন, দামি ওষুধ লেখার চেষ্টা করেন না। তবে কিছু কিছু ওষুধ কোম্পানি চেষ্টা করেন ডাক্তারদেরকে তাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে অথবা তাদের যে বিপণন কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে প্রভাবিত করার জন্য, যাতে তারা দামি ওষুধটা বা লেটেস্ট ওষুধটা লেখেন। এবং ডাক্তারের একটা বাধ্যবাধকতা আছে, তার একটা পেশাগত বাধ্যবাধকতা আছে। যদি কোনো ঔষধ ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, তাহলে ডাক্তার কিন্তু চেষ্টা করেন ওই ওষুধটা দেওয়ার জন্য, কারণ ওইটা খেলে পরে রোগী ভালো হবেন। আবার কিছু কিছু ওষুধ আছে এমন যে পুরোনো ওষুধটা ক্ষতিকর বের হয়ে গেছে। যেমন অনেক ওষুধ আছে যেগুলা অতীতে আমরা অনেক ব্যবহার করেছি কিন্তু এখন কম ব্যবহার করি। তার মধ্যে একটা ওষুধ হচ্ছে আলসারের ওষুধ, এই যেটাকে সাধারণ লোকেরা বলে গ্যাস্ট্রিকের ওষুধ, সেটা হচ্ছে র্যানিটিডিন। এখন কিন্তু আমরা র্যানিটিডিন কম ব্যবহার করি, কারণ দীর্ঘ গবেষণায় দেখা গিয়েছে যে র্যানিটিডিনের একটা সাইড এফেক্ট আছে, খারাপ সাইড এফেক্ট আছে। যেমন আরেকটা ওষুধ আছে মেট্রোনিডাজল, আমরা ব্যবহার করি কিন্তু আমরা চেষ্টা করি কম ব্যবহার করার জন্য। সার্জারির সময় ব্যবহৃত হয় বা অতি প্রয়োজনে ব্যবহৃত হয়, তা না হলে আমরা ইচ্ছা মানে যখন তখন মেট্রোনিডাজল ব্যবহার করি না। এরকম কিছু কিছু ঔষধ আছে যেগুলি আমরা গবেষণায় দীর্ঘমেয়াদী ব্যবহারে ক্ষতিকর প্রমাণিত হওয়া, বা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কোনোটা গর্ভবতীর জন্য ক্ষতিকর বের হয়েছে, কোনোটা শিশুদের জন্য ক্ষতিকর বের হয়েছে, এই ওষুধগুলি আমরা এখন কম লেখার চেষ্টা করি। ডাক্তারি বিদ্যা যেহেতু সারাক্ষণ ইভলভ হচ্ছে, তাই অনেক সময় দেখা যায় সস্তা ওষুধ চাইলেও ডাক্তার লিখতে পারে না। তবে ডাক্তারদের পড়াশোনার মধ্যেই কিন্তু বলে দেওয়া আছে যে রোগীকে যখন আমরা ওষুধ দিব তখন আমরা রোগীর আয়ের ব্যাপারটা চিন্তা করব। আমরা যে হিস্ট্রি নেই, ডাক্তার যে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, আপনার বয়স কত, আপনি কি করেন, অনেক রোগী রেগে যায়, আমি কি করি এটা ডাক্তার জানতে চাবে কেন? কিন্তু এটা কিন্তু ডাক্তার জিজ্ঞাসাই করেন বোঝার জন্য যে আপনি আসলে কতটুকু চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারবেন। যেমন অনেক ডাক্তার, আমাদের হিস্ট্রিতে লেখা থাকে আপনি কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন। যে লোকটা গুলশান থেকে আসে আর যে লোকটা মনে করেন করাইল থেকে আসে, দুইটা লোককে আমরা একইভাবে চিন্তা করি না। ফলে এই জিনিসগুলো কিন্তু হিস্ট্রি টেকিং, এটা একটা আর্ট, ডাক্তারদের কিন্তু এটা শিখতে হয়। ফলে ডাক্তার এগুলো জিজ্ঞেস করলে অনেক রোগী আবার রেগে যান, হ্যাঁ উনি বুঝেন না, আমার জামা কাপড় দেখে বুঝেন না আমি কোথা থেকে আসতে পারি, উনি আমার জিজ্ঞেস করলেন কেন, হ্যাঁ আমি কি করি। অথচ হিস্ট্রি টেকিং এ কিন্তু এটাও জিজ্ঞেস করা যেতে পারে যে আপনার আসলে মাসিক আয় কত, কিন্তু এটা জিজ্ঞেস করলে আমাদের দেশে মানুষ মাইন্ড করে। আমাদের দেশে এই জন্য অনেক সময় ডাক্তাররা জিজ্ঞেস করেন না, কিন্তু একটা ধারণা করেন। আমি যে ডাক্তারের সঙ্গে প্র্যাকটিস করতাম, আহ যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম, তার নাম প্রফেসর SGM চৌধুরী। উনি বলতেন যে কোন রোগী যদি তুমি মনে করো যে তার আর্থিক অবস্থাকে বোঝার জন্য, তাহলে দেখো তিনি কেমন ঘড়ি পরেছেন, তিনি পকেটের মধ্যে কি স্টেট এক্সপ্রেস, বেনসন এন্ড হেজেস নিয়ে ঘুরছেন কিনা। কারণ এটা দামি সিগারেট, যে লোকটা দামি সিগারেট খায় সেই লোকটা দরিদ্র না, সেই লোকটা টাকা আছে। তো ডাক্তাররা কিন্তু নানান ভাবে এই বিবেচনা এটা করেন। তবে এই জিনিসটা অনেকেরই একটা ধারণা হয়েছে যে ডাক্তার প্রেসক্রিপশন লেখার পরে ওই বাইরে গিয়ে ফার্মেসিতে অনেকেই প্রেসক্রিপশনটা দেখতে থাকে, ছবি তোলে। এটা কারা করেছে? ঔষধ কোম্পানিগুলি করেছে। ঔষধ কোম্পানিগুলি জোরপূর্বক তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে বলে তুমি যদি ডাক্তারকে দিয়ে ওষুধ লেখাতে না পারো তোমার চাকরি থাকবে না, তোমাকে মিনিমাম 10টা প্রেসক্রিপশন জেনারেট করতে হবে। ফলে আপনারা এটাও জানবেন যে বহু ডাক্তার এই ঔষধ লেখেন, অবশ্যই ধনীদের জন্য এটা লেখার চেষ্টা করেন যাতে এই লোকটা চাকরিটা থাকে। কারণ বহু ওষুধ কোম্পানিতে এই ডাক্তার যদি ওষুধটা না লেখেন রিপ্রেজেন্টেটিভের চাকরি চলে যায়, রিপ্রেজেন্টেটিভ শাস্তি পান। এই জিনিসগুলো কিন্তু কেউ বিবেচনায় নেন। এই লোকগুলিও কিন্তু না, চাকরি করে, এই লোকগুলি বেতন পায়। ওনার এখন চাকরি প্রশ্ন রক্ষা করা, হচ্ছে, ওনার চাকরি রক্ষা করা খুব জরুরি, কোনো সমস্যা নেই। ওনার চাকরি না, রক্ষা চাকরি রক্ষা করার জন্য ডাক্তার এটা করেন না। আমি আপনাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি, করেন না। কিন্তু তারা অনেক চেষ্টা করে এটা লেখানোর জন্য। কিন্তু ডাক্তার অধিকাংশ সময় যে ওষুধটা কিনতে পারে তাকেই লেখে। ঘটি বাটি বিক্রি করে ওষুধ কিনবে এটা ডাক্তার চেষ্টা করে না। এইখানে কিছু ডাক্তার হয়তো এই ম্যাল প্র্যাকটিসটা করেন, ইচ্ছাকৃত ভাবে দামি ওষুধ লেখেন,
অথবা ইচ্ছাকৃতভাবে একটা ভুল কাজ করেন, কিন্তু সেটার জন্য সকল ডাক্তারকে তো আসলে দোষী করা যাবে না, এটা আমি তো কিন্তু সঠিক। শুরুতেই বলেছি, আমি সকল ডাক্তারকে কিন্তু ব্লেম করিনি। কমনলি অর্থ কিন্তু সকল ডাক্তার না, এটা আমার মনে হয় একটু বোঝার ভুল আছে সবারই। যাক, তবুও আমি তো আগেও বলেছি, সকল আর একজন, আমার শব্দ প্রয়োগটা ঠিক হয়নি। এটা ঠিক, ওষুধ কোম্পানিগুলি বিপণনের ক্ষেত্রে অনেক অ্যাগ্রেসিভ, তারা অনেক অ্যাগ্রেসিভ কাজ করেন। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশে যেসব ডাক্তারদের পেছনে ওষুধ কোম্পানি অনেক ঘোরাঘুরি করে, এরা সংখ্যায় খুবই কম, এরা সংখ্যায় খুবই কম। এরা এই সুযোগটা পান কারণ এদের ওখানে গিয়ে রোগীরা লম্বা লাইন দিয়ে বসে থাকেন। এত রোগী তাদের যে ওষুধ কোম্পানি মনে করে যে এই ডাক্তারটিকে যদি তাদের পছন্দ অনুযায়ী ওষুধ লেখানো যায় বা প্রভাবিত করা যায়, তাহলে তাদের অনেক রেভিনিউ জেনারেট হবে। এবং এই যে ঔষধ কোম্পানির এই যে ম্যাল প্র্যাকটিস, এইটা নিয়ে কথা বলা দরকার। ঔষধ কোম্পানি যে ম্যাল প্র্যাকটিসটা করে, এটা নিয়ে বরং কথা বলা দরকার। ঔষধ কোম্পানি না, কেন তার মেল রিপ্রেজেন্টেটিভকে প্র্যাকটিস বলবে করার সুযোগ তো ডাক্তারই ডাক্তারকে করে দিয়ে দেন। ওষুধ লেখাতেই হবে? না, আমি একটা কথা বলি, মেল প্র্যাকটিস করার সুযোগ তো ডাক্তারাই করে দেন। ওনারা যদি এদেরকে এন্টারটেইন না করেন, তাহলে মেল প্র্যাকটিস তারা কিভাবে করবে? কি না করেন? না, আমি বলছি যে ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি, তাদের যে এই মেল প্র্যাকটিসটা যেটা আপনি বলছেন তারা করে, এই মেল প্র্যাকটিসটা করার সুযোগ তো ডাক্তাররাই করে দিচ্ছে। প্রতিনিধি করে না, কিন্তু প্রতিনিধিকে ওষুধ কোম্পানি বাধ্য করে, যেটা করতে হবে, তুমি যেমনে পারো এটা লেখাতে হবে। তো এটা ওষুধ কোম্পানি তাদেরকে বলতে পারে না, তাদের কাজ হচ্ছে ইনফরমেশনটা প্রোভাইড করা ডাক্তারকে। ডাক্তার ডিসাইড করবে কোন ওষুধ লিখবে বা লিখবে না। কিন্তু সে যে চাপ সৃষ্টি করে, ব্যাংকে যেমন টার্গেট দেয়, আপনি রিপ্রেজেন্টেটিভকে কেন টার্গেট দিবেন? এটা দেওয়া বন্ধ করাইতে হবে। আমাদের ওষুধ প্রশাসন কেন ওষুধ কোম্পানিগুলোর জন্য কোড অফ কন্ডাক্ট ঠিক মতো কার্যকর করে না? আমি তাই আপনাকে না? একটা তথ্য আমি আপনাকে একটা তথ্য দিই। বলেন, বলেন। অনেক ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে প্রেসক্রিপশন লেখার জন্য প্যাড সরবরাহ করেন। সেই প্যাডটা এমন ভাবে করা হয় যে আপনি লেখার পরে নিচে ওটা একটা কার্বন কপি অটো তৈরি হয়ে যায়, এবং তার হ্যাঁ, ওই এই কাজগুলি যে তারা করছেন, ঔষধ কোম্পানির একটা নীতিমালা তৈরি করা খুবই জরুরি, যে ঔষধ কোম্পানি কি পারবে এবং কি পারবে না, এইটা ঠিক করে দেন। তাহলে দেখবেন যে আমি তা ঠিক কোন করে দেন, যারা, আমি তা বলছি না। আমি কিন্তু এই জিনিসটা আপনাকে আবারও বলছি, সব জি। ডাক্তার এটা করে না, অল্প কিছু ডাক্তার করেন। এই অল্প কিছু ডাক্তার, ধরেন যদি সেটা 10% হয় টোটাল ডাক্তারদের, এই 10% লোককেও যেন এটা করা না যায়, সেজন্য আপনি ওষুধ কোম্পানিকে কোড অফ কন্ডাক্ট দিয়ে দিলে কিন্তু সে পারবে না। ওষুধ কোম্পানিকে তার ইচ্ছা মতো যা খুশি সাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি সরকারকেও একটু বলেন, এই যে আমরা হাসপাতালে এত হাজার হাজার রোগী দেখে ডাক্তাররা, এইখানে যে প্রেসক্রিপশনটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা টিকেট বলে এটাকে। ডাক্তাররা কিন্তু প্যাড পায় না, ওখানে ডাক্তারের একটা সিল মারারও জায়গা থাকে না। ওইটার সাইজ হচ্ছে একটা A4 সাইজের কাগজকে 4 ভাগে ভাঁজ করলে যেটা হয়, 4 ভাঁজে ভাঁজ করলে ওই একটা ভাঁজ, ওইখানে একটা ওষুধের নাম পাশাপাশি লিখে, তার পাশাপাশি মানে দিনে কয়টা খাবেন এবং খাবেন না এটা বলা যায় না, এতটুকু জায়গাও নাই। এবং ওষুধের নাম যেরকম, ওষুধের ব্যবস্থাপত্র যেরকম, ওষুধের ব্যবস্থাপত্রের সাথে আবার কিছু ইনস্ট্রাকশন দিতে হয়, এটা খাবেন, এটা খাবেন না, এটা করবেন, এটা করবেন না, কিচ্ছু লেখার জায়গা নাই। সরকার নিজে কেন ব্যবস্থাপত্র দেওয়ার সময় এরকম কিপটামি করে, এটা নিয়ে তো কেউ কথা বলে না। আচ্ছা, এগুলো কথা আপনাদেরকে বলতে হবে। আচ্ছা, আমি এখন আপনাদের আরেকটা কথা বলি, যেহেতু এটা আমাদেরকে কেন করতে হবে? এটা নিয়েও সাংবাদিকদেরকে কথা বলতে হবে, এটা নিয়েও গণমাধ্যমকে কথা বলতে হবে। আমি বহুবার বলেছি, ডাক্তাররা বলেছে। আমি আপনাকে সাইজটা দেখাতে পারলে খুব ভালো হইতো। আমি ওই দেখেছি, সাইজটা হচ্ছে আসলে, আমি নিজে সরকারি হাসপাতাল থেকে ব্যবস্থাপত্র নিয়েছি এবং আমি দেখেছি। এইটা হচ্ছে এটার সাইজ, রাইট, এইটার যে সাইজটা দেখাচ্ছি, এর চেয়ে এই একটু ছোট হবে, এর চেয়ে পাশে একটু ছোট এরকমই। হবে। আমি আপনাকে যে সাইজটা দেখিয়েছি এক্স্যাক্টলি সেই সাইজ। আচ্ছা, এখন আমার কথা হলো কি, দেখেন, এইটা যে তার জন্য অসুবিধাজনক হচ্ছে, এটা তবে অসুবিধাজনক হচ্ছে। পৃথিবীতে একটা নিয়ম আছে, প্রেসক্রিপশন অডিট করতে হয়। ডাক্তার একই কোম্পানির ওষুধ বারবার লিখছেন কিনা, এটা কিন্তু অডিট করার নিয়ম আছে। সরকার সেটা করে না কেন? প্রাইভেট প্র্যাকটিশনারদেরকে কেন সরকার নিয়ন্ত্রণে আনার জন্য তাদের নীতিমালা মেনে চলতে বাধ্য করে না? শুধু তাদের ভিজিট নিয়ে সবার আপত্তি, ডাক্তার ভাই, ভিজিট আমি নেই। একটা কথা বলি আপনাকে, আমি একটা কথা বলি, এই যে আপনি বললেন যে সরকার এগুলি কেন করে না, আচ্ছা, সরকারের তো এগুলি কোনো কিছুই করা লাগতো না, যদি ডাক্তার সাহেবরা নিজেরাই সারা দুনিয়াতে সব সরকার করে এটা। ডাক্তার বলে কোনো কথা না, পেশাজীবী তার পেশাগত এথিক্স মানে কি মানে না,
এটা দেখার জন্য প্রতিষ্ঠান আছে। বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান আছে বিএমডিসি। এটা হচ্ছে একটা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। এটা যে সরকার আসে সেখানে তাদের কিছু ঘেটুপুত্রকে ঢুকিয়ে দেয় এখানে, এবং সেই ঘেটুপুত্ররা ওইটাকে নিয়ন্ত্রণ করে। যখন যে সরকারের যত ঘেটুপুত্র আছে তারা গিয়ে এই প্রতিষ্ঠানগুলি দখল করে। সরকার কেন এখানে যোগ্য লোককে দেয় না? সরকার কেন এখানে বোঝে এরকম লোককে দেয় না? সরকার কেন তাদেরকে বলে দেয় না যে তুমি ডাক্তারদেরকে নিয়ম নীতির মধ্যে নিয়ে আসো? নিজের লোক দিয়ে এটা কোনোদিন হবে না। সরকার কেন এই প্রতিষ্ঠানগুলিকে নিজস্ব ডাক্তারদের প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে? সচিবের সময় সচিব, ড্যাবের সময় ড্যাব, এটা কেন? আচ্ছা, আমি এখন আরেকটা প্রসঙ্গ একটু বলি। কথাটা বলছি এই কারণে, যেহেতু আপনি নিজেও চিকিৎসকদের একটা সংগঠনের সঙ্গে জড়িত আছেন, নেতৃত্বের পর্যায়ে আছেন, আপনার কাছে জবাবটা পেলে ভালো হবে। আমার পাশাপাশি এটাও আমি বলে নেই যে হয়তো শব্দটা নিয়ে আমার আপত্তি ছিল, হয়তো শব্দটা আমি প্রত্যাহার করে নিলাম, ভুল হয়েছিল, কিন্তু আমার মধ্যে কিন্তু একটা ক্ষোভ ডাক্তারদের ব্যাপারে ছিল। না থাকলে আমি এগুলি বলতাম না। কিন্তু সেই ক্ষোভটা ডাক্তারদের ব্যাপারে কিন্তু বাংলাদেশে সবার ক্ষোভ আছে ভাই। হ্যাঁ, আমি ক্ষোভটা একটু বলি। না, আমি ক্ষোভটা একটু বলি এই কারণে, যেহেতু আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে আমি একটু জবাব পেতে চাই এই ব্যাপারটা নিয়ে। ধরুন আমি একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব আমাকে দেখলেন, দেখে আমাকে 3টা টেস্ট দিলেন, এই 3টা টেস্ট আপনি করে আসেন। ওইখান থেকে বেরোয় আমি আরেকজন ডাক্তারের কাছে গেলাম, ওই একই ডিসিপ্লিনের ডাক্তার। উনি আমাকে দেখে, উনি আমাকে কিন্তু ধরলাম 7টা টেস্ট দিলেন। দিতে পারেন, কিন্তু এক ডাক্তার 3টা দিয়েছেন, একটা কিন্তু 7টা দেওয়ার মানে উদাহরণ কিন্তু আমাদের এখানে অনেক আছে। তাহলে এই যে টেস্টের ভ্যারি হলো, একজন 3টা, এই টেস্টটা কেন করছেন উনি? উনি এই কারণে করছেন যে উনি, আমি বলি, আমি কি শেষ করি তারপর আপনি বলবেন একবারে। আমি একবার পুরো জিনিসটা আমার উপলব্ধি আমরা অভিযোগটা জানি, আপনি বলবেন যে উনি টেস্ট না দিয়ে জানেন না, আমি বলি আগে শেষ করি আমি। তো এখন উনি যে বাড়তি টেস্ট গুলো আমাকে দিলেন, তার মানে কি উনি রোগটার সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। নিশ্চিত হওয়ার জন্য উনি আমাকে টেস্ট দিয়েছেন। তাহলে নিশ্চিত হতে না পারাটা কি আমার ব্যর্থতা না ওনার ব্যর্থতা? না ওনার এবার ব্যর্থতা। কারণ না, ওটা ওনার ব্যর্থতা না, এইটা ওনার আচ্ছা ব্যর্থতা আচ্ছা, না, এখানে এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। আচ্ছা, আমি পুরোটাকে বলি, তারপরে আপনি একবারে বলেন, আমি পুরোটা বলি। তাহলে একজন তো 3টা দিয়েছেন টেস্ট, তার মানে উনি অর্ধেক বুঝতে পেরেছেন, আরেকজন কিছুই বুঝতে পারেন নাই, উনি 7টা দিয়েছেন। ওকে ফাইন, উনি আমার কাছে হেল্প চাচ্ছেন, আমি আমার টাকা দিয়ে টেস্টটা করলাম, করে ওনাকে হেল্প করলাম, হেল্প করে টেস্টগুলি নিয়ে ওনার কাছে আবার গেলাম। উনি টেস্টে কি পাওয়া গেল এটা দেখার সময় উনি আমার কাছ থেকে আবার কিছু টাকা নিলেন। আমি তো ওনার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্যই কিন্তু আমি টেস্টগুলি করলাম। উনি দেখলেন, দেখে উনি আমার কাছে দ্বিতীয়বার আরেকটা টাকা নিলেন, টাকাটা কম, আগের তুলনায় কম নিলেন। নেওয়ার পর আমাকে উনি চিকিৎসা পত্র দিলেন। আমার কোনো আপত্তি নাই, কিন্তু পুরো কাজে আমার কোনো আপত্তি নাই। এটা হতে পারে ওনার সময় যাচ্ছে, উনি দিলেন, আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু আমি মানলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই টেস্টের থেকে উনি কমিশন নিচ্ছেন কিনা? উনি যদি কমিশন নেন তাহলে কি এটা অনৈতিক হচ্ছে না? এখন আপনি বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে কয়জন ডাক্তার কমিশন নেন না? ডাক্তার যখন পরীক্ষা লিখেন, উনি পরীক্ষা লিখেন রোগ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। আজকে যদি বাংলাদেশের সেবা চালু হয়, প্রতিটা রোগীর আরো অতিরিক্ত আরো 10-15টা করে টেস্ট করতে হবে, কারণ টেস্ট ছাড়া ওষুধ লিখলে বীমা কোম্পানি আপনাকে বীমার টাকা পরিশোধ করবে না। সারা পৃথিবীতে এই নিয়ম। কারণ বলা আছে একটা রোগ ডায়াগনোসিস হইতে গেলে কোন কোন টেস্ট করতে হবে, ওই টেস্টগুলো না দিলে পরে আপনি বীমার টাকা পাবেন না। সুতরাং আপনি বিদেশে গেলে আপনাকে আরো বেশি টেস্ট করতে হবে। এইবার আসেন আমরা আমাদের ডাক্তারদের এখানে আসি। সাধারণত সার্জারি ডাক্তাররা যে টেস্টগুলি দেন এগুলা হয় 2 ধরনের। একটা হচ্ছে আপনার রোগটা কি এটা বোঝার জন্য উনি নানান ধরনের ইমেজিং করেন, নানান ধরনের স্ক্যানিং করেন, কারণ শরীরের বাইরে থেকে তো সব অসুখ বোঝা যায় না। সার্জারির অসুখ বাইরে যে টিউমার দেখা গেলে বুঝলেন, কিন্তু একদম পেটের ভিতরে যেটা হয়েছে ওটা তো বুঝবেন না। এইটা হচ্ছে এক ধরনের টেস্ট তারা করেন। আরেক ধরনের টেস্ট করেন হচ্ছে আপনার সার্জারি করতে গেলে যেই জিনিসগুলো আপনার আছে কি নাই সেটা পরীক্ষা করতে হবে। যেমন আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মতো চলতেছে কিনা, আপনার শ্বাসযন্ত্রের অসুবিধা আছে কিনা, আপনার অ্যাজমা আছে কিনা, এরকম কিছু টেস্ট তারা করেন। এবং এই টেস্টগুলো কেন করেন? যে আপনার উপর সার্জারি করা যাবে কিনা। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলা ছাড়া আপনার সার্জারি হবে না। এবার আসেন কোন জায়গায় টেস্ট নিয়ে রোগীরা বেশি কমপ্লেন করে? মেডিসিনের ডাক্তারের কাছে গেলে। কারণ মেডিসিনের ডাক্তার 2 ভাবে রোগ নির্ণয় করেন। একটা হচ্ছে তার সেন্স অফ যে মেডিসিন,
তিনি যে পড়াশোনা করেছেন রোগ সম্পর্কে তার যে ধারণা, তার যে অভিজ্ঞতা, সেটার উপরে। এবং তিনি সেখানে একটা ঝুঁকি নেন। উনি যদি কোনো পরীক্ষা কম লিখেন, উনি একটা ঝুঁকি নিয়েছেন, নিজের সিদ্ধান্তের উপর তিনি আস্থা রেখেছেন। তিনি আপনাকে একটা টেস্ট লিখলেন না, কিন্তু হিসাব অনুযায়ী উনি যেখানে যেখানে যে রোগ সন্দেহ করবেন সেই টেস্টটা লেখা ওনার জন্য ম্যান্ডেটরি। টেস্ট লেখা কোনো এইটা নয় যে উনি আপনার রোগ ধরতে পারে নাই, উনি আপনার রোগ ধরতে পেরে ওই টেস্টগুলো লিখেছেন যেটা করলে পরে আপনার রোগটা প্রমাণিত হবে। আপনাকে উনি প্রমাণ সহ বলতে পারবে যে আমি যেটা ভেবেছিলাম এই যে সেইটা দেখেন। এবং এইটা হচ্ছে ডাক্তারির সিস্টেম, এটা হচ্ছে সারা পৃথিবীতে ডাক্তারদের এটা প্রোটোকল। এমনকি আপনি যদি কোনো রোগ ছাড়াও ডাক্তারের কাছে যান, বলা আছে যে ডাক্তারকে আপনার কিছু কিছু টেস্ট করতে হবে, যে টেস্টগুলি বিভিন্ন কারণে করতে হয়, যেমন বয়সের কারণে করতে হয়। আপনার একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে ডাক্তার আপনাকে কিছু টেস্ট লিখবে। আপনি ছেলে হলে কিছু টেস্ট লিখবে, আপনি মেয়ে হলে কিছু টেস্ট লিখবে, আপনার বয়স হলে কিছু টেস্ট লিখবে, কিছু লক্ষণ দেখতে পারলে উনি টেস্ট লিখবে। যেমন আমরা এনিমিয়া পরীক্ষা করি জেনারেল এক্সামিনেশন। আপনি একটু এইবার কমিশন দিয়ে আসেন, বলেন আমাকে। এইবার আসেন, এইবার টেস্ট যখন হলো আপনি বলতেছেন যে পরের বার গেলে উনি কেন আবার টাকা নিচ্ছে। এইবার আসেন, ডাক্তার আসলে তার সময়টা বিক্রি করে আপনার কাছে। ফলে ডাক্তার যদি পরের দিন আপনাকে দেখে, তাহলে সে আপনার টেস্টটা দেখার সময় সে একটা রোগীকে দেখে না, আপনাকে আবার দেখছে। ডাক্তাররা এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে, ডাক্তারদের উচিত হচ্ছে সব রোগীকেই আরো 500 টাকা বাড়িয়ে দিয়ে ভিজিট দেওয়া। তাহলে ওরা 1500 টাকা ভিজিট নিল, টেস্টের সময় কোনো টাকা নিল না। পরের দিন টেস্ট দেখার জন্য যে টাকাটা নেওয়ার কথা সেটা আগেই নিয়ে নিল। কিন্তু অনেক ডাক্তারই যেটা করেন, এখন একটা টাকা নেন, টেস্টের দিন আবার একটা টাকা নেন, সময়ের ভ্যালু হিসাব করেন। আমি মনে করি যে এইসব ক্ষেত্রে ডাক্তারদের সাথে আমাদের যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, তাদের কথা বলা উচিত এবং একটা সিঙ্গেল ভিজিটে নিয়ে আসা উচিত যে আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি 8 ঘন্টা যদি প্র্যাকটিস করেন, রোগী দেখেন, তাহলে 6 ঘন্টা রোগী দেখবেন আর 2 ঘন্টা টেস্ট দেখবেন, আগের রোগীগুলোর টেস্ট। এবং সেই অনুযায়ী আপনি টাকা চার্জ করবেন। আপনি একবারই টাকা চার্জ করবেন, দুইবার করবেন না। কিন্তু পৃথিবীর বহু বহু দেশে টেস্ট দেখানোর সময় ডাক্তাররা যারা প্রাইভেট প্র্যাকটিস করেন তারা কিন্তু এই টাকাটা নেন। এটা কি প্র্যাকটিস কিন্তু অন্যান্য উন্নত দেশেও আছে। আচ্ছা, কিন্তু আমি বলছি কমিশনের ব্যাপারটা একটু বলবেন। কমিশনের ব্যাপারটা আপনাকে বলি, আমরা যে ধারণা করি ডায়াগনস্টিক কোম্পানি সব ডাক্তারকে কমিশন দেয়, মোটেও না। যেই ডাক্তারের অনেক প্র্যাকটিস বেশি তার কাছে গিয়ে তারা সাধে, কারণ তাদেরও তো ব্যাপার আছে, সব লোককে এটা দিলে পরে তো তাদের ব্যবসা লাটে উঠবে। এবং ওইখানে কিছু কিছু অতি প্র্যাকটিস করেন বা অনেক বেশি ব্যস্ত ডাক্তার, কিছু কিছু ডাক্তারের নৈতিক স্খলন হয়। তো কিছু কিছু পুলিশ ঘুষ খায় না, কিছু কিছু আমলা ঘুষ খায় না, কিছু কিছু সাংবাদিক ব্ল্যাকমেইল করে টাকা পয়সা নেয় না। আমি একটা টিভি চ্যানেলে ছিলাম, সেই টিভি চ্যানেলে এক সাংবাদিক রীতিমতো চাঁদাবাজি করত, এবং সেটা নিয়ে আমার সঙ্গে অনেক বিবাদ হয়েছে, এবং সেই বিবাদে আমি থাকি নাই শেষ পর্যন্ত সেইখানে। এরকম আরো অসংখ্য কারণ ছিল। তো কিছু কিছু সাংবাদিক এরকম ব্ল্যাকমেইল করে না, তো সেটার জন্য সব সাংবাদিক দায়ী, সেটার জন্য সব পুলিশ দায়ী, সেটার জন্য এমনকি পৃথিবীতে অনেক বিচারক আছে পৃথিবীতে, বিচারকরাও এরকম কম্প্রোমাইজড হয়। তো সেজন্য কি সব বিচারক কম্প্রোমাইজ? এখন ঔষধ কোম্পানি বলেন আর ডায়াগনস্টিক কোম্পানি বলেন, এমন মানুষের কাছেই যায় প্রথমত যার নৈতিক সমস্যা আছে, অথবা যার অনেক প্র্যাকটিস, তার কাছে গেলে পরে বেশি বেশি টেস্ট, বেশি বেশি তাকে একটু সাধে, আরেকটু আমার এখানে পাঠান ভাই, আমার এখানে পাঠান। তবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই, বাংলাদেশে যাদের অনেক প্র্যাকটিস আছে এরকম ডাক্তারদের মধ্যেও এই কমিশন খাওয়া ডাক্তার অনেক কম। এই ব্যাপারে একদম আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং এই কমিশন খাচ্ছে কি খাচ্ছে না, ওই যে প্রেসক্রিপশন অডিটের কথা বললাম না আপনাকে, প্রেসক্রিপশন অডিট এবং এই ডায়াগনস্টিক সেন্টারে যে পাঠাচ্ছে সে অডিট করলেই কিন্তু এটা পরিষ্কার বের হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের একটা দুর্বলতা আছে, আমি আপনাকে দুর্বলতাটা বলি। বাংলাদেশের অধিকাংশ ল্যাব মানসম্মত না, এই ল্যাবের মেশিন ক্যালিব্রেটেড হয় না, এই ল্যাবে যারা কাজ করেন অনেক জায়গাতে দক্ষ জনশক্তি নাই, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরগুলির বাইরে যে ল্যাব রয়েছে এগুলো অলমোস্ট মানহীন। এখন এই মানহীন ল্যাবগুলিকে সরকার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠতে দিয়েছেন, এবং এরা অনেক বেশি ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা করে, কারণ এদের একমাত্র উপায় হচ্ছে ঔষধ লেখানো এবং টেস্ট লেখানো এবং এই ডায়াগনোসিস টেস্টের বিনিময়ে প্রফিট করা। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশের সরকার কেন এখনো পর্যন্ত এই হাসপাতালের দালাল বন্ধ করে না?
বাংলাদেশের সরকার কেন এখন এই মানহীন প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেয় না, অথবা সেগুলিকে মানসম্মত করার চেষ্টা করে না? বাংলাদেশের তুষার ভাই, সরকার তুষার ভাই, আপনি 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 বাংলাদেশের আপনি সরকার কেন এখনো এটা ডিসাইড করতে পারে নাই যে কে ডাক্তার এবং কে ডাক্তার না? বাংলাদেশে যে কেউ ডাক্তার লিখতে পারে। আমি আপনাকে অন্তত 70টা ভিজিটিং কার্ড দেখাতে পারবো, তার মধ্যে বরিশালের একজন আছে, উনি কসাই, উনি গরুর মাংস বেচে, কিন্তু উনি নামের আগে ডাক্তার লিখেছে। আচ্ছা তুষার ভাই, আমি আপনাকে এখন থামাবো, কারণ আমার হাতে সময় নাই। আমি আপনি আপনার সঙ্গে আলাপ করতে যে যে জিনিসটা হলো আমার, এটা হলো আপনি আরো অনেকগুলো উইন্ডো কিন্তু ওপেন করে দিলেন, যেগুলো নিয়ে আমি মনে করি আমি আলোচনা আপনাকে শুধু এতটুকুই করা বলতে যেতে চাই পারে। কামাল ভাই, যে হুম। আপনি একটা পুরা ডাক্তার পেশাজীবীদেরকে একটা আক্রমণাত্মক কথা বলেছেন। 5 জন 10 জন কিংবা এমন 5% 10%-এর জন্য আপনি এটা বলাটা আসলে মনে হয়, আমার আচ্ছা কাছে আমি মনে বলি, হয় যেটা একটু আপনার আপনার বলা দরকার নেই, কারণ আমি যেটা আপনার শুরুতেই বলে নিয়েছি। শুরুতেই আমি বলে নিয়েছি যে যদি সেটা একজনকেও আঘাত করে থাকে, তবুও আমি মনে করি আমার এটা ভুল হয়েছে, আমি তো স্বীকার করেছি। কিন্তু তারপরে আবারও বলি, সবাই যখন এটাকে আমাকে বলছে, সবাই কিন্তু বলে নিচ্ছে আমি পুরো সমাজকে বলেছি। কিন্তু আমি আবারও বলে, আপনারা শুনেন, ওখানে আমি পুরো ডাক্তার সমাজকে বলিনি, আমি কয়েকজনের কথা বলেছি। তারপরেও যদি কেউ এটাকে ওইভাবে বুঝতে না পারে, আমি দুঃখিত। কিন্তু আমি একটা কথা বলেই নিব, এটা বলে আমি আলোচনাটা শেষ করবো। সেটা হলো, দেখেন, একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে যায়, উনি কিন্তু উপরে আল্লাহ, নিচে ডাক্তার। সে টোটালি আত্মসমর্পণ করে এই ডাক্তারের কাছে। আপনি বলেন কিছু লোক আছে ম্যাল প্র্যাকটিস করে, ম্যাক্সিমাম লোক করে না। অন্য অনেকে ভাবে ম্যাক্সিমাম লোক করে, কিছু লোক করে না। যেটাই হোক, যদি একজনও হয়, তিনিও কিন্তু ভাববেন যে এই লোকটা আমার উপর ভরসা করে আসছে, আমি তার যেন উপকার করতে না পারলে জিয়াবাড়ি, সেটাও উনি পরিদর্শন করেন। তো এই সময়ে এই উনি যখন গিয়েছিলেন, তখন ওখানে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা তখন কেউ অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন এটা আলোচনায় আসছে। আজকে আমি একাধিক মিডিয়ায় এই নিউজটা দেখতে পেলাম। সেই বিষয়টা কি? সেটা হলো, গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর প্রত্যেক বাড়ি পর্যন্ত এইটুক জায়গা কাঁচা সড়ক ছিল আগে, মানে মাটির সড়ক ছিল। এখন প্রধানমন্ত্রী ওদিক দিয়ে যাবেন, উনি কাঁচা সড়কে কী করে যাবেন? অতএব ওই সড়কটা ওই 500 মিটার, মানে আধা কিলোমিটারের মতো, এই রাস্তাটাকে তড়িঘড়ি করে এর মধ্যে ইট বিছানো হয়েছিল। ইট বিছানো যে হয়েছিল, ইন্টারেস্টিং বিষয় হলো, এই রাস্তাটা পাকা করার জন্য অলরেডি কিন্তু এলজিইডির পক্ষ থেকে টেন্ডার দেওয়া হয়েছিল, 84 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, এবং সেই বরাদ্দ অনুযায়ী একজনকে ঠিকাদারও নিয়োগ করা হয়েছিল। সেই ঠিকাদারকে বলা হয়েছিল যেটা সে 1 বছরের মধ্যে শেষ করবে, মানে এই বছরের অগাস্টে শেষ হবে। গত বছরের অগাস্টে তাকে কার্যাদেশ দেওয়া হয়েছিল, মানে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল, উনি এটা তাড়াতাড়ি শেষ করবেন। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে 25 অগাস্টে, আর প্রধানমন্ত্রী গিয়েছেন 26 এপ্রিলের 20 তারিখে। মানে এর মধ্যে প্রায় 8-9 মাস পার হয়ে গেছে। কিন্তু এই 8-9 মাসের মধ্যে ঠিকাদার সাহেব কাজটা শুরুই করেন নাই। এবং এটা যে শুরু করতে হবে, এই জন্য যে এলজিডির পক্ষ থেকে ঠিকাদারকে তাগাদা দেওয়া, সেটাও সম্ভবত হয় নাই। অথবা অন্য কোনো আলোচনা হয়তো ঠিক মতো হচ্ছিল না, কিছু লেনদেনও থাকতে পারে, বলতে পারবো না, অনেক কিছু তো হয়। তো হয়তো সেগুলি ঠিকঠাক মতো হচ্ছিল না, এই জন্য কাজটা অগ্রসর হচ্ছিল না। কিন্তু যখন এপ্রিল মাসে জানা গেল যে প্রধানমন্ত্রী যাবেন, তখন উনি কী করতে হবে? এই রাস্তা তো বানানো হয় নাই, তড়িঘড়ি করে ওনারা আরেকজন লোকের কাছ থেকে ইট ভাড়া করে নিয়ে এসেছেন। ভাড়া করে এনে কেবল রাস্তার উপরে বসিয়ে, কাঁচা রাস্তার উপরে ইটগুলি বসিয়ে দিয়েছেন। সেই ইট বসানো রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী ওখানে গিয়েছেন। যাওয়ার পর উনি চলে এসেছেন। চলে আসার পরে 7-8 দিন পরে সেই যে ইটগুলি ভাড়া করে আনা হয়েছিল, যার কাছ থেকে ভাড়া করে আনা হয়েছিল, তিনি তার ইটগুলি ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছেন। তার মানে এই পুরো ঘটনাই কিন্তু এপ্রিল মাসে ঘটেছে। এখন এই আলোচনা এটা আসলো কেন? আসলো এই কারণে যে এর মধ্যে বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে। ওই ইট বসানোর জন্য টুকটাক যে সমান করার জন্য একটু একটু খোদাখুদি করা হয়েছিল, ইট উঠিয়ে নেওয়ার পরে সেগুলির মধ্যে বৃষ্টির পানি পড়েছে, পরে একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে ওই রাস্তার। এই জন্যই কিন্তু এখন এই আলোচনা এটা আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে ওই রাস্তার মধ্যে, ওইটুক কাঁচা রাস্তার মধ্যে ইট বিছাতে হবে কেন?
প্রয়োজনটা কি? মানে প্রধানমন্ত্রী তো গাড়িতে গেছেন, তাই না? তো গাড়িকে কাঁচা রাস্তাতে যেতে পারতো না? এটা তো বাংলাদেশ, ওনাকে তো নতুন করে দেখানোর কিছু নাই। উনি তো এই দেশেই বসবাস করেন। কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে উনি কি এরকম প্রত্যন্ত এলাকায় যান নাই? খারাপ রাস্তা দেখেন নাই? উনি কি এই বাংলাদেশের রাস্তাঘাটে আগে ঘুরেন নাই? আমরা তো দেখেছি 2001 সালে নির্বাচনে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তো তারেক রহমান সাহেব উনি তো সারা দেশে ঘুরে বেড়েছেন। তো উনি কি দেশের অবস্থা জানেন না? দেশের কি অবস্থা? ওনারা চলে যাওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারপরে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, এইগুলির জন্য তো তারা কিছু মনে করবে না, ওটা ওই সরকারের দায়িত্ব ছিল। তো এই সময় তাকে নতুন করে বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে দেখানোর তো কোনো প্রয়োজন নাই। যা ছিল সেটাই দেখেন। আর উনি তো এগুলো দেখতে চানও না। আপনি ওনাকে সাজিয়ে গুছিয়ে দেখাবেন, উনি কি চেয়েছেন, বলেছেন যে আমি যে জায়গাতে যাবো রাস্তা ফকফকা থাকতে হবে, যেটা আগের প্রধানমন্ত্রীরা করতেন? উনি যখন যাবেন তখন পুরো রাস্তা একদম একটা লোকও থাকা চলবে না, রাস্তার দুপাশেও লোকজন যেন কোনো রকমভাবে ভিতরে না ঢুকতে পারে। এমনকি আমার তেমন অভিজ্ঞতা আছে যে প্রাইম মিনিস্টার যাবেন বলে ওই রাস্তার উপরে একটা ফুটওভার ব্রিজ ছিল, ফুটওভার ব্রিজে কাউকে উঠতে দেওয়া হতো না। দুই পাশের মানুষের জনজীবন স্তব্ধ হয়ে যেত। তো আমাদের এই প্রধানমন্ত্রী তো সেটাও করেন না, উনি তো এই যানজটের মধ্যে দিয়ে আসেন। তো ওনার জন্য তো এগুলি রাস্তা বাড়ানোর নাটক করার কোনো দরকার নেই। উনি কি বলেছিলেন যে ওই রাস্তার মধ্যে ইট বিছাই দাও? এটা যে একটা সাময়িক কাজ, উনি কি বুঝেন নাই? এখন এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো, দেখেন কার্যাদেশ পাওয়ার পরেও ঠিকাদার কাজটা ঠিকমতো করতে পারলো না কেন? গত বছরের অগাস্টে পেয়েছে কাজ, তারপরে 9 মাস লাগে মাত্র 500 মিটার রাস্তা করতে। 500 মিটার রাস্তা করতে কয়দিন লাগার কথা ভাই? 1 মাসে তো এনাফ। তারপর তাকে 1 বছর টাইম দেওয়া হয়েছে, সে 9 মাসের মধ্যে কাজটা শুরুই করে নাই। এখন কবে শুরু করবে, কবে শেষ করবে? যদি এখন শুরু করে তাহলে তো অগাস্টের মধ্যে কাজ শেষ করতে হবে, সময় আছে মাত্র 2 মাস। যদি 2 মাসে কাজ শেষ হয় যে কাজ, সে কাজের জন্য তাকে 1 বছর সময় দিতে হবে কেন? অথবা সে এতদিন যে শেষ করে নাই, এই জন্য এলজিইডি অথবা এটা যে তদারককারী সংস্থা যারা আছে তারা কি ওই ঠিকাদারকে চাপ দিয়েছিল, জিজ্ঞাসা করেছিল, কোনো জরিমানা করেছিল? আসলে আমার প্রশ্ন হলো যে এটা আসলে কার ব্যর্থতা? এটা তো এলজিইডির ব্যর্থতা। তারা কেন এই কাজগুলি করাতে পারলো না? দেখুন, এই কাজটাই যে অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছে, ইট ভাড়া করে আনা হয়েছে, এর জন্য খরচ হয়েছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা কার? এই 10 লাখ টাকা কে দিবে? এই 10 লাখ টাকার বাড়ি কোথায় বলেন আপনারা? এই 10 লাখ টাকা উঠাই নিয়ে গেলেন, এই যে উঠাই নিয়ে গেল, রাস্তা তো আবার আগের অবস্থায় চলে আসলো। তাহলে যে 10 লাখ টাকা যে আপনি ব্যয় করলেন ইটের ভাড়া এবং অন্যান্য কাজের ব্যাপারে, এই টাকাটা কার পকেট থেকে যাবে? আমি তো মনে করি এই টাকা ওই এলজিইডির যারা ইঞ্জিনিয়ার এবং ওই বিভাগের যারা কর্মকর্তা আছে তাদের বেতন থেকে কেটে নেওয়া উচিত। অবশ্যই এতে তারা মোটামুটি দুঃখিত হবেন না, কারণ ইঞ্জিনিয়ার সাহেবরা এলজিইডি যারা আছেন তাদের জন্য এই টাকাটা কোনো টাকাই না। এক ঠিকাদারকে বলবে দিয়ে দাও, দিয়ে দিবে। দেশটা তো এভাবে চলে। এগুলো আগের সরকারের আমলে দেখেছি, এই সরকারের আমলেও দেখতে হবে। আবার আরেকটা কথা বলি, এই যে ইটগুলি একবারে তুলে ফেলা হয়েছে বলেই কিন্তু রাস্তাটা নষ্ট হয়েছে, গর্ত হয়েছে, কাদা হয়েছে, পানি হয়েছে। পুরো ইটগুলি একবারে না তুললেও তো হতো। আপনি কিছুটা তুলতেন, রাস্তা বানাইতেন। আপনার তো রাস্তা তো একবারে পুরোটা হয় না, বানিয়ে বানিয়ে তো অগ্রসর হন, তাহলে তো মানুষের দুর্ভোগটা কম হতো। এখন কি হবে? ওই কাঁচা রাস্তা আগে মোটামুটি ছিল, মানুষ চলাচল করতো, কিন্তু এখন এইভাবে উঠিয়ে নেওয়ার কারণে মানুষের চলাচল আরো ক্ষতিগ্রস্ত হলো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি আমাদের খুব জরুরি ভিত্তিতে দেখা উচিত। একটা কথা আমি বলবো এখানে, যে আপনারা এই প্রধানমন্ত্রী নিজে থেকেই অনেক সময় বলেছেন যে তার জন্য যেন কোনো বাড়াবাড়ি কিছু করা না হয়। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখেছি, ওনার অফিস রুমে যারা থাকেন তাদের জন্য যে খাওয়া বরাদ্দ, সেখানে সব কিছুর মধ্যে কিন্তু ওনার এক ধরনের সিম্পলিসিটি আছে, সহজভাবে চলতে চান, সাধারণভাবে বলতে চান। তো এই মেসেজগুলো ওনার সঙ্গে যারা থাকেন, যে সমস্ত মন্ত্রীরা কাজ করেন, ওনার এলজিডি যে মন্ত্রণালয় আছে, এলজিআরডি মন্ত্রণালয়, যার অধীনে এই
প্রকৌশল বিভাগটা, সেই মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী তো ওনার এলাকায় বাড়ি, মানে ওই শিবগঞ্জে বাড়ি, মানে পার্শ্ববর্তী থানায়, মানে বগুড়ায় বাড়ি। তো ওনারা তো দেখেছেন প্রধানমন্ত্রী কিভাবে চলেন, এই ইনফরমেশনটা কি ওনারা কিন্তু ওই মাঠ পর্যায়ের ওনাদের কর্মকর্তাদের জানান নাই? জানিয়েছেন। তাহলে ওনারা কি জানাইলেন, নাকি জানান নাই? এই বিষয়গুলো ভাই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এবং এই গুরুত্বপূর্ণ আমি একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করলাম, এটা নিয়ে কিন্তু সমস্ত পত্রপত্রিকা এখন লেখালেখি হচ্ছে। এতে কি প্রধানমন্ত্রীর ইজ্জত বাড়লো? ওখানকার যিনি প্রতিমন্ত্রী আছেন মীর শাহ আলমের ইজ্জত বাড়লো? কার ইজ্জত বাড়লো? অনেকে তো বলছেন যে প্রতিমন্ত্রী নাকি ওদেরকে চাপ দিয়ে এটা করিয়েছেন। হতেও পারে, আবার নাও হতে পারে, আমি জানি না ঠিক। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কে তাদের কর্মতৎপরতা দেখালেন এভাবে? এবং এই কর্মতৎপরতা দেখাতে যে ঘটনাগুলি ঘটলো, যে পত্রিকায় নিউজ টুইজ হলো, এতে ক্ষতিটা কার হলো বলেন? ইমেজটা কার নষ্ট হলো? আমি মনে করি এ সমস্ত ঘটনার দৃঢ়ভাবে এগুলিকে দেখা উচিত এবং যারা দায়ী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মেয়রদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে বলেছেন যে আপনি তো এই কাজের যোগ্য, আপনি যাবেন না, অমুককে পাঠানো, তবে কেউ যাবেই না, মানে মশক নিধন নিয়েও আলোচনা হচ্ছিল। উনি কিন্তু খরচ কমাতে যাচ্ছেন। সব ভাই বলছে অপচয় আপনারা করবেন না, তো আর এখানে 10 লাখ টাকা অপচয় হয়ে গেল। যাই হোক, আমি মনে করি এই সমস্ত